আসসালামু আলাইকুম সুধী দর্শক। প্রতি শনিবার শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড নিয়োজিত সুস্থতার পথে অনুষ্ঠানে আমরা চ্যানেল আই এর পক্ষ থেকে আপনাদের সাথে হাজির হই আপনাদেরই সুস্থতার জন্য। আমাদের আজকের বিষয় বিশ্ব আর্থ্রাইটিস দিবস, আর্থ্রাইটিসের রিজেনারেটিভ মেডিসিন। আসতে যাচ্ছে সামনে আগামীকাল বিশ্বব্যাপী উদযাপিত হতে যাচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস। আমাদের সাথে আজকে আলোচক হিসেবে উপস্থিত আছেন ডাক্তার AK মহিউদ্দিন, অর্থোপেডিক ও রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ, কনসালটেন্ট, শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। সুধী দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আলোচনার মাঝে, তাহলে আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন বা কোনো মন্তব্য বা কোনো অভিব্যক্তি প্রকাশ করতে চাইলে তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। স্যার, আজকের দিনে বিশ্ব আর্থ্রাইটিস দিবস উপলক্ষে আমাদের আলোচনায় আপনাকে স্বাগত জানাই। প্রথমেই জানতে চাই, আর্থ্রাইটিস বলতে আমরা কি বুঝি? আর্থ্রাইটিসের অর্থ হলো আমরা বাংলায় বলি বাত। বিভিন্ন এক বা একাধিক অস্থি সন্ধিতে যদি প্রদাহ হয়, প্রদাহজনিত যে অসুখগুলি হয় সেগুলিকে আমরা আর্থ্রাইটিস বা বাত বলি। ধন্যবাদ স্যার। আর্থ্রাইটিস কেন হয় এবং এর মূল কারণগুলো আসলে কি কি? আসলে আর্থ্রাইটিস বা বাতের অনেকগুলি কারণ আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের সবচেয়ে বেশি কমন যেসব বাত, তার মধ্যে হলো গিয়ে অস্টিও আর্থ্রাইটিস, যেটা হচ্ছে ডিজেনারেটিভ কারণে হয়, বয়সজনিত কারণে হয়ে থাকে। এছাড়া অটোইমিউন কজ কারণেও বাত হতে পারে, এছাড়া আঘাতজনিত কারণে বাত হতে পারে, তারপরে মেটাবলিক কিছু কজ আছে, সেই কারণেও আপনার বাত হতে পারে, আবার জেনেটিক্যালি কিছু কজের কারণেও বাত হতে পারে। নর্মালি রোগীরা বিভিন্ন জয়েন্টে বা মাসেল বা টেন্ডনে যেই কারণে আমাদের কাছে আসে, জয়েন্টটা ব্যথা, ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া এবং স্বাভাবিক নাড়াচাড়া করতে অসুবিধা হয়, এইসব সমস্যা নিয়েই নর্মালি রোগীরা বাত নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়। ধন্যবাদ স্যার। আর্থ্রাইটিস সম্পর্কে তো আপনি বললেন আর্থ্রাইটিস কি, আর্থ্রাইটিস আসলে কত প্রকারের রয়েছে এবং আর্থ্রাইটিসের যদি কোনো ক্লাসিফিকেশন থেকে থাকে এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন দর্শকদেরকে। আসলে আর্থ্রাইটিসের পৃথিবীতে বাতের সংখ্যা 200 বেশি রকমের বাত আছে, বাট আমরা দেখেছি যে কমনলি সবচেয়ে বেশি যে বাতগুলি হয় তার মধ্যে আমরা 1 নম্বরে যেই বাতটাকে বলি সেটা হলো অস্টিও আর্থ্রাইটিস। এটাই হলো সবচেয়ে বেশি পরিমাণে 1 নম্বর কারণ। যেমন আমাদের দেশে যে জনসংখ্যা আছে তার প্রায় 7.5% লোকেরই অস্টিও আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছে। এরপরে দ্বিতীয় যেটা কারণ সেটা হলো রিমাটয়েড আর্থ্রাইটিস, সেটাও প্রায় 1.6% বাংলাদেশের পপুলেশনের মধ্যে রিমাটয়েড আর্থ্রাইটিস আছে। এরপরে আছে হলো গেটে বাত বা গাউট বলি আমরা, তারপরে আছে হলো গিয়ে সোরিয়াটিক আর্থ্রাইটিস, তারপরে আছে হলো অ্যাঙ্কালোজিং স্পন্ডালোসিস, তারপরে আছে হলো গিয়ে আপনার আরো অটিমিউন কারণে আরো অনেকগুলো সোরিয়াটিক আর্থ্রাইটিস, তারপরে এসিলি, এই ধরনের বাতগুলি সবচেয়ে কমন। এর মধ্যে যেগুলো বেশি দেখা যায়, এটা কোন ধরনের রোগীদের ক্ষেত্রে এই রোগগুলো বেশি হয়? মানে এই যে পপুলেশনের যে ডেটাটা আপনি বললেন স্যার, এটা কোন বয়সের বা কোন ধরনের রোগীদের ভিতর বেশি দেখা যায়? আচ্ছা, যেমন অস্টিওআর্থ্রাইটিস আমাদের দেশে যে প্রায় বললাম যে 7.5% পপুলেশনের মধ্যে এই রোগটি রয়েছে, তার মধ্যে যাদের বয়স 50-এর উপরে তাদের মধ্যে অস্টিওআর্থ্রাইটিসটা বেশি হয়। এছাড়া কম বয়সের নিচেও হতে পারে, যে আঘাতজনিত কারণে কিংবা সেকেন্ডারি কজ কারণেও অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এরপরে যে আর্থ্রাইটিসটা সেটা হলো গিয়ে রিমটয়েড আর্থ্রাইটিস। এটা আসলে মেয়েরা সবচেয়ে বেশি সাফার করে, ছেলেদের সংখ্যা কম, কিন্তু এটা যে কোনো বয়সে
রোগের উপসর্গ দেখা যেতে পারে। নর্মালি 30-35 বছর বয়স থেকে এই রোগগুলি ধরা পড়ে। এছাড়া বাচ্চাদের কিছু কিছু জুভেনাইল আর্থ্রাইটিস হয়, যেগুলো জুভেনাইল আর্থ্রাইটিস গুলি নর্মালি বাচ্চাদের কম বয়সে হয়ে থাকে। 15-16 বছরের নিচে যেসব বাচ্চাদের আর্থ্রাইটিস ডেভেলপ করে সেগুলিকে আমরা জুভেনাইল আর্থ্রাইটিস বলি। এছাড়া কিছু কিছু রোগীর গেটে বাত বা আমরা গাউট বলি, গাউট যে কোনো বয়সে হতে পারে। এছাড়া অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলোসিস, এই রোগটি নর্মালি ছেলেদের বেশি হয় এবং এটা নর্মালি একটা জেনেটিক্যাল কজ থাকে। এছাড়া যেমন এসএলই আমরা মেয়েদের হয় এবং এটা একটা অটোইমিউন ডিজিজ। এই বয়সে মেয়েদের একটা বয়সে নর্মালি 25 থেকে 30-35 বছর বয়সেই সবচেয়ে বেশি পরিমাণে উপসর্গ দেখা দেয়। ধন্যবাদ স্যার। আমরা অস্টিওআর্থ্রাইটিস বলতে বা আর্থ্রাইটিস সম্পর্কে আসলে একটা পরিষ্কার ধারণা পেয়েছি। এখন এই রোগটা যারা ভুগছে তাদের ব্যাপারে আসি, রোগের লক্ষণ সম্পর্কে আমরা কিছুটা জেনে নেই বিস্তারিত। একজন রোগী সাধারণত কি ধরনের লক্ষণ বা উপসর্গ নিয়ে বা কি ধরনের সমস্যা নিয়ে হাসপাতালে আসে বা চিকিৎসকের শরণাপন্ন হয়, বা এই রোগের কি কি লক্ষণ থাকে, বাসায় যারা চিকিৎসা ছাড়াও রয়েছে তারা কি কি লক্ষণ নিয়ে পড়ে থাকে? আসলে মানে আর্থ্রাইটিস এর রোগীরা নর্মালি আমাদের কাছে বিভিন্ন জয়েন্টের ব্যথা নিয়ে প্রথম প্রেজেন্ট করে। নর্মালি জয়েন্টটাতে হঠাৎ দেখা যাচ্ছে যে কোনো একটা জয়েন্ট, এক বা একাধিক জয়েন্ট ফুলে যায় বা আহ, গরম হয়ে যায়, কিংবা ব্যথার কারণে না জয়েন্ট নাড়াচাড়া করতে অসুবিধা হয়। এই তিনটি মূলত কারণ নিয়ে ব্যথা এবং নাড়াচাড়া করতে অসুবিধা এবং আহ ফুলা, এই তিনটা জিনিস নিয়েই সবচেয়ে বেশি রুগীরা আমাদের কাছে আসে। ধন্যবাদ স্যার। প্রাথমিক অবস্থায় সাধারণত এই রোগীগুলো কিভাবে আপনারা শনাক্ত করেন, বা যারা চিকিৎসকের শরণাপন্ন এখনো হয়নি তারা কিভাবে করে শনাক্ত করবে প্রাথমিক অবস্থায়? আসলে যখন আমাদের কাছে কোনো এই ধরনের সমস্যা নিয়ে রুগীরা আসে, আমরা প্রথমে রুগীর হিস্ট্রি নেই। তার মধ্যে সে যদি কোনো আঘাতজনিত কারণে ব্যথা হয় তাহলে একরকম, কারো আছে যে রুগী আমাদেরকে বিভিন্ন ধরনের প্রবলেমের কথা বলে, সেই অনুযায়ী আমরা প্রথমে রোগীর হিস্ট্রি নেই, তারপরে আমরা কিছু রক্ত পরীক্ষা করি, তারপরে এক্স রে করি, কিংবা তার অনেক সময় রুগীরা দেখা গেছে যে তার এই ফ্যামিলি হিস্ট্রি থাকে কিছু কিছু ডিজিজ, এই ধরনের কিছু বাত আছে যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে, বা ছেলেদের বা মেয়েদের, তখন আমরা সেই হিস্ট্রি নেই এবং সেই অনুযায়ী আমরা রোগ নির্ণয় করে থাকি। ধন্যবাদ স্যার। ডায়াবেটিস রোগ সম্পর্কে আসলে আমরা পুরোটাই জেনে নিয়েছি আপনার কাছ থেকে। আরেকটা জিনিস একেবারেই বাদ থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আর্থ্রাইটিস রোগীদের জীবনযাত্রা বা রিস্ক ফ্যাক্টর যে কি কি হতে পারে। একটা রোগী যখন আর্থ্রাইটিসে ভোগে তা এই রোগটার জন্য তার কি কি রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, আসলে সেটা আর্থ্রাইটিসের খাবারের বা যারা ব্যায়াম বা কোনো কিছুতে? আর্থ্রাইটিস রোগীদেরকে আমরা নর্মালি চিকিৎসার পাশাপাশি কিছু উপদেশ দিয়ে থাকি যে যে কারণে এই অসুখটা বাড়ে বা ওই অসুখটার থেকে নিজেকে কিভাবে তৈরি করতে হবে। সেজন্য আমরা প্রথমত রোগীকে, আর্থ্রাইটিস রোগীদেরকে তাদের নিয়মিত কিছু ব্যায়াম করতে বলি। যাদের ওজন বেশি থাকে তাদের ওজন কমাতে হয়, এবং যা কিছু কিছু রোগী আছে, কিছু কিছু বাত আছে যেগুলি খাবারের সাথে অনেক বেশি পরিমাণে জড়িত, যেমন গাউট, সেক্ষেত্রে তাকে কিছু খাবার অ্যাভয়েড করতে হয়। এছাড়া মোস্ট অফ দ্য আর্থ্রাইটিসে ইনফ্লামেশন বা প্রদাহ বাড়ায় এই ধরনের খাবারগুলি, যেমন চিনি জাতীয় খাবার, ভাজা পোড়া তেলে চুবিয়ে ভাজা খাবারগুলি, এবং যদি দেখা যাচ্ছে যে কেউ কেউ অনেক পরিমাণে প্রসেস ফুড খায়, ফাস্ট ফুড খায়, সেটা অ্যাভয়েড করতে বলি। এবং চিনি চিনি সবচেয়ে বেশি পরিমাণে ডিজেনারেশন, ইনফ্লামেশন বাড়াতে পারে, সেই ধরনের খাবারগুলি অতিমাত্রায় না খাওয়ার জন্য আমরা বলি। এছাড়া আর্থ্রাইটিস রোগীদেরকে আমরা নিয়মিত কিছু অ্যারোবিক এক্সারসাইজ বা যেমন নিয়মিত হাঁটা, ব্যায়াম করা, সাইক্লিং করা, কিছু আইসোমেট্রিক এক্সারসাইজ এগুলি করতে বলি। এছাড়া ওজনের ব্যাপারে আমরা রোগীদেরকে গ্র্যাজুয়ালি ওজন কমানোর জন্য, এবং যেন একটা বিএমআই, একটা আমরা একজন লোকের হাইট এবং ওয়েটের সাথে একটা
মাত্রা আছে বলে বিএমআই, সেই বিএমআইটা একটা নির্দিষ্ট মাত্রায় রাখলে আর্থ্রাইটিস রোগীরা ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারে। এছাড়া কিছু কিছু রোগী আছে তাদের আবহাওয়া গরম ঠান্ডার মধ্যে অতি ঠান্ডাতে যাদের আর্থ্রাইটিস বাড়তে পারে, সেক্ষেত্রে তার ওরকম ক্লাইমেটে না যাওয়ার জন্য আমরা অ্যাডভাইস করি। এর বাইরে আমরা রোগীদের কিছু ধরনের খাবার আছে যেগুলি খেলে আর্থ্রাইটিসের রোগীদের সুবিধা হয়, যেই খাবারগুলি বিভিন্ন আর্থ্রাইটিসের রোগীর জন্য প্রদাহ কমায়, কিংবা যেমন ক্যালসিয়াম, গ্লুকোজামাইন অস্টিওআর্থ্রাইটিসের জন্য, এবং যেমন আমরা হলুদ বা কিছু ফিশ অয়েল, ওমেগা-3 এই খাবারগুলি আর্থ্রাইটিস রোগীদেরকে উপকার করে থাকে। ধন্যবাদ স্যার। অস্টিওআর্থ্রাইটিস সম্পর্কে আমরা জানলাম, তার এই রোগটির লক্ষণ সম্পর্কেও আপনারা দর্শক মণ্ডলী সুস্পষ্ট একটি ধারণা পেয়েছেন। এবার স্যার আমাদের পরবর্তী যে মূল আলোচনা সেটায় আসি, যে বিশ্ব আর্থ্রাইটিস দিবস 12ই অক্টোবর বিশ্বব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব আর্থ্রাইটিস দিবস বিশ্বব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং একইভাবে এই অনুষ্ঠানটি পালন করতে যাচ্ছে, এবং এর সচেতনতামূলক বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্যার, এই বিশ্বব্যাপী যে আর্থ্রাইটিস দিবস পালন হতে যাচ্ছে, এবারের বিশ্ব আর্থ্রাইটিস দিবসের প্রতিপাদ্য কি, থিমটি কি? ধন্যবাদ। আসলে আমাদের যে আর্থ্রাইটিসের রোগীরা তাদের জন্য আমরা প্রতি বছর 12ই অক্টোবর বিশ্বব্যাপী আর্থ্রাইটিস দিবস পালন করা হয়। এটার মূলত যে উপলক্ষে এই ধরনের দিন পালন করা হয় সেটা হলো যে আমরা রোগীদেরকে তার রোগ সম্বন্ধে সচেতন হওয়া, এবং তার যে রোগের কারণ এবং সেই সম্বন্ধে তার চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে তার জানা, এবং সে কিভাবে ভালো থাকবে, আরো বেটার লাইফ লিড করতে পারবে, এই জন্য সচেতনতা তৈরি করার জন্যই এই বিশ্ব আর্থ্রাইটিস দিবস পালন করা হয়। প্রতি বছরের মতো এই বছরও একটা প্রতিপাদ্য বিষয় সামনে এনে আমরা রোগীদের এবং আমাদের যারা ডাক্তার এবং যারা এই বাত নিয়ে কাজ করতেছে তাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য আমরা এই বছরের প্রতিপাদ্য বিষয় হলো অ্যাচিভ ইউর ইউর ড্রিমস, মানে আপনার স্বপ্ন অর্জন করুন। এই প্রতিপাদ্যটাকে সামনে রেখে এই বছরের বিশ্ব আর্থ্রাইটিস দিবস পালন করা হচ্ছে। এটার মূল লক্ষ্য হলো রোগীদের যে একটা রোগে ভুগছে বাড়তে, তার একটা স্বপ্ন থাকে, তার একটা লক্ষ্য থাকে, এবং সে চায় যে তার স্বাভাবিক জীবনে সে কিভাবে আবার ফিরে আসবে। এজন্যই আমরা রোগীদের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য, এবং তার ভবিষ্যতে তার যে চিকিৎসা পদ্ধতি কিভাবে পরিবর্তন করা যায়, এবং সে কিভাবে তার এই অসুখের যে প্রবলেম গুলি থেকে ওভারকাম হয়েছে সেগুলি শেয়ার করার জন্য, এবং সামনের দিনে আরো আধুনিক যেসব চিকিৎসা আসতেছে সেগুলির ব্যাপারে সচেতনতা তৈরি করার জন্যই এই বিশ্ব আর্থ্রাইটিস দিবসটা পালন করা হয়। ধন্যবাদ স্যার। স্যার, রোগীরা যারা রোগে ভুগছে তারা সাধারণত এই বিশ্ব আর্থ্রাইটিস দিবসে কি ধরনের বার্তাটা আসলে পাবে প্রতি আসলে বছরে, বা এই বছর যে প্রতি প্রতিপাদ্য বছরের সেই বার্তাটা তারা কিভাবে করে পাবে? আসলে আমরা এইবার একটা মানে আর্থ্রাইটিস দিবসের রোগীদের জন্য আমরা একটা প্রতিবাদ দিবসের তৈরি করি প্রতি বছর, যে রোগীরা এর মাধ্যমে তার আসলে যে কিছু ক্রনিক ডিজিজ, তাদের যেহেতু একটা দীর্ঘদিন চিকিৎসা নেয়, তাদের একটা জানার ইচ্ছা থাকে যে আমি কিভাবে তার স্বাভাবিক অবস্থায় চলে যাব, বা ভবিষ্যতে আমার যে অসুখ তার যেটা আমি অনেকে আছে আর্থ্রাইটিস চিকিৎসা নেওয়ার পরেও মানে তার যেটা সে অ্যাচিভ করতে চায় স্বাভাবিক জীবন, সেখানে যেতে পারে না, বা অনেক সময় অনেক কিছু রোগী আছে যাদের আসলে ট্রিটমেন্ট ফেলিউর হয় ট্রেডিশনাল ট্রিটমেন্টে, তাদের বর্তমানে যেসব চিকিৎসা পদ্ধতি আছে সেখানে তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না। সেজন্য এবং অনেকে আছে যে অনেক এর বাইরেও আর্থ্রাইটিসে রোগীরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে ভালো থাকে, সেই ভালো থাকার জায়গাগুলিকে আমরা রোগীদের মাধ্যমে তাদের শেয়ার করার জন্য, এবং তাদের যে জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং তার রোগের সম্বন্ধে সে যেন জানতে পারে, এবং প্রতি বছর অনেক নতুন নতুন কনসেপ্ট চলে আসতেছে সামনে, সেই সম্বন্ধে জানতে পারে। এই জিনিসগুলোকে জানানোর জন্যই বিশ্ব আর্থ্রাইটিস দিবসে একটা ভূমিকা আছে। ধন্যবাদ স্যার। শুধু দর্শক, বিশ্ব আর্থ্রাইটিস দিবস 12ই অক্টোবর এই প্রতিপাদে এবং এই রোগে যারা আপনারা ভুগছেন তারা
বিস্তারিতভাবে এই রোগ সম্পর্কে এবং এই চিকিৎসা প্রণালী সম্পর্কে জানতে সংযুক্ত থাকবেন শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেডের সাথে। এবং এখানে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন ডাক্তার AK মহিউদ্দিন। উনি দীর্ঘ একটা সময় গবেষণালব্ধ তার জ্ঞান থেকে এবং তার এই রোগের এই রোগীদের যেভাবে করে চিকিৎসা দিয়ে আসছেন, আধুনিক চিকিৎসা, তার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এখন আসি আমাদের পরবর্তী আলোচনায় আধুনিক চিকিৎসা এবং রিজেনারেটিভ মেডিসিন সম্পর্কে। একটু আগে যেটা বললাম, ডাক্তার AK মহিউদ্দিন এই বিষয়ে গবেষণালব্ধ জ্ঞান থেকে দীর্ঘ 1 দশকের উপরে আছেন এই গবেষণার সাথে। এই আধুনিক চিকিৎসার দিকে এখন যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে রিজেনারেটিভ মেডিসিন বলতে আসলে কি বোঝায় স্যার? রিজেনারেটিভ মেডিসিন হলো চিকিৎসা বিজ্ঞান একটা নতুন শাখা, যেখানে আসলে শরীরে নিজস্ব কোষ এবং কলাকে ব্যবহার করে আপনার যে ক্ষতিগ্রস্ত যে জোড়া, জয়েন্ট বা অস্থিসন্ধি কিংবা মাসেল টেন্ডন কিংবা শরীরের যে ধরনের প্রদাহ, এই জিনিসগুলিকে আমরা চিকিৎসার করার যে পদ্ধতি, সেটাকে আমরা রিজেনারেটিভ মেডিসিন বলি। এটা এটা বেসিক্যালি আমরা রিজেনারেটিভ মেডিসিনের অনেকগুলি টুলস আছে, যেমন আমরা পিআরপি বা পিআরপিতে নর্মালি গ্রোথ ফ্যাক্টর থাকে, সেটাও একটা টুলস। এছাড়া স্টেম সেল আছে, এক্সোজোম আছে, প্রোলোথেরাপি আছে। এই জিনিসগুলিকে আমরা রিজেনারেটিভ মেডিসিনের আন্ডারে আমরা চিন্তা করে থাকি। ধন্যবাদ স্যার। রিজেনারেটিভ মেডিসিন আসলে আধুনিক চিকিৎসায় একটা নতুন শাখা যুক্ত হয়েছে। রিজেনারেটিভ মেডিসিনের মধ্যে স্টেম সেল থেরাপি, পিআরপি অনেক কিছু শোনা যায়। বাট এ বিষয়ে বিস্তারিত অনেকেই জিজ্ঞেস করে যে রোগীদের একটা বাসায় বসে অনেকে প্রশ্ন করে, বা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকেই প্রশ্ন করে যে স্টেম সেলটা আসলে শুধু কি স্কিন বা চুল, ত্বক এগুলো চিকিৎসার জন্যই কি করা যায়, নাকি আর্থ্রাইটিস বা হাড়ের বা বাতের ব্যথায় যারা ভুগছে বা অর্থোপেডিক্স আরো অনেক সমস্যায় স্টেম সেল থেরাপি বা পিআরপি থেরাপি দেওয়া হয়, কারা এই চিকিৎসা নিতে পারবেন এই বিষয়ে অনেকে জানে না। এখন এটা জানতে গেলে আমরা অবশ্যই এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা জানাতে পারি, সুস্থতার পথে তাদেরকে আগাতে সাহায্য করতে পারি। এখন আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই চিকিৎসা রিজেনারেটিভ মেডিসিন নিয়ে আলোচনা হচ্ছিল, এই চিকিৎসা কতটা কার্যকর? আসলে আমাদের যে ট্রেডিশনাল বাতের যে চিকিৎসা আছে, আমরা নর্মালি বাতের চিকিৎসার মধ্যে আমরা অস্টিও আর্থাইটিস কিংবা রিমোটয়েড আর্থাইটিস, একটা হলো অটোইমিউন কজ আর একটা ডিজেনারেটিভ কজ। স্টেম সেল পিআরপি বেস্ট অপশন হলো অস্টিও আর্থাইটিসের জন্য, কিংবা রিমোটয়েড আর্থাইটিস বা অন্যান্য বাতের কারণে সেকেন্ডারি অস্টিও আর্থাইটিস হয়, সেক্ষেত্রে রিজেনারেটিভ মেডিসিন তথা পিআরপি স্টেম সেল একটা গুড অপশন। ট্রেডিশনাল ট্রিটমেন্টের মধ্যে আমরা যেমন ব্যথার ওষুধ ব্যবহার করি বা স্টেরয়েড ইউজ করি, এতে জয়েন্টের ক্ষয়ের টেন্ডেন্সি আরো বাড়ে। আমরা নর্মালি যে এই ধরনের বাতের জন্য যে ওষুধগুলি ব্যবহার করি, তার মধ্যে অটোইমিউন ডিজিজে আমরা ব্যথার ওষুধের বাইরে আমরা ডিজিজ মডিফাইং এজেন্ট আছে কিছু, ডিএমআরডি বলি আমরা, সেগুলি ব্যবহার করি। সেই ব্যবহার করার পরে রোগের যে এগুলি আসলে নন কিউরেবল ডিজিজ, বাট এটা ম্যানেজ করে চলতে হয়। আপনাকে এটাকে নিয়ন্ত্রণে রেখে বাকি জীবনে যেন আপনাকে সুস্থ থাকতে পারেন, এই চিন্তা করে আপনাকে আগাতে হবে। সেক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিসকে আমরা এতদিন জানতাম যে এটা মানে নন কিউরেবল ডিজিজ, বাট এটার কোনো ভালো চিকিৎসা নাই। আমরা একটা সিমটোমেটিক ট্রিটমেন্ট নিতাম বা এক সময় নি রিপ্লেসমেন্ট হতো। কিন্তু এখনকার আমরা এটাকে, যেমন পিআরপি স্টেম সেলকে আমরা এটা ডিজিজ মডিফাইং এজেন্ট হিসেবে চিন্তা করছি, যে রোগের যে মাত্রাটা সেটাকে কমায়, সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে, যেমন আপনার রিমোটয়েড আর্থাইটিস বা অন্য অন্য যে বাতে যে ডিএমআরডি ইউজ করা হয়, সেক্ষেত্রে আমরা সেই রকমই চিন্তার থেকে এখন পিআরপি স্টেম সেলকে আমরা ডিজিজ মডিফাইং এজেন্ট হিসাবে চিন্তা করি। ধন্যবাদ স্যার। অস্টিওআর্থ্রাইটিসে যে স্টেম সেল বা পিআরপিটা আসলে কাজ করে কিভাবে, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন স্যার, তাহলে দর্শকরা উপকৃত হতো। কারণ আহ, এই চিকিৎসাটা সম্পর্কে তাদের স্বচ্ছ একটি ধারণা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে পেলে হয়তো বা তারা অনেকেই আগ্রহী হবে এই থেরাপির ব্যাপারে।
সুধী দর্শক, নেটওয়ার্ক সমস্যার কারণে বা সিস্টেমের কোনো একটি সমস্যার কারণে ডক্টর মহিউদ্দিন হয়তো বা যুক্ত থাকতে পারছে না এখন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকবেন আমাদের। শিওরসেল মেডিকেল 10 বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও পিআরপি। হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান। হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিস। কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরি। কনুয়ের ব্যথা যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো। গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও পিআরপি। 10 বছরে সফলভাবে 25,000-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল, অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসেল মেডিকেল, প্লট 2, রোড 21, গুলশান 1, ঢাকা। আমরা আবারও ফিরে এসেছি দর্শক। আপনারা আমাদের সাথেই আছেন। আমরা যে আলোচনায় ছিলাম, আলোচনায় আবার ফেরত আসি। সিস্টেমের গন্ডগোলের কারণে হয়তো বা স্যার ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন। স্যার যে আলোচনায় ছিলেন সেটা আমরা আবার আসি, যে অস্টিও আর্থ্রাইটিস চিকিৎসায় পিআরপি বা স্টেম সেল কিভাবে করে কাজ করে। হ্যালো। জি জি স্যার। হ্যাঁ, জি, একটু আমাদের নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছিল। অস্টিও আর্থ্রাইটিস যে আলোচনায় আমরা ছিলাম, জি জি। জি স্যার, আমরা যে আলোচনায় ছিলাম যে অস্টিও আর্থ্রাইটিস চিকিৎসায় স্টেম সেল বা পিআরপি কিভাবে করে কাজ করে, আপনি বিস্তারিত একটা আলোচনা করছিলেন। আসলে অস্টিওআর্থ্রাইটিস এ পিআরপি এবং স্টেম সেল নরমালি যেটা করে যে আপনার যে ক্ষয়ের যেটা সেই জায়গাতে রিজেনারেশনে কাজ করে। এছাড়া এখানে যদি জয়েন্টে যে প্রদাহ থাকে ইমিউনোমডুলেশন করে, এবং যে গ্রোথ ফ্যাক্টর গুলি সেগুলি যে কার্টিলেজ যে ডিজেনারেশন হয় সেটা রোধ করে। এই পদ্ধতিতে নরমালি কাজ করে থাকে। ধন্যবাদ। স্যার, অস্টিও আর্থ্রাইটিস চিকিৎসা যখন নিতে আসবে রোগী চিকিৎসকের কাছে, তখন কি কোনো এক্সট্রা কোনো প্রস্তুতি বা কোনো পরামর্শ বা এরকম কোনো কিছু আপনারা দিয়ে থাকেন কিনা? আসলে অস্টিওআর্থ্রাইটিস এর জন্য যদি কোনো পেশেন্ট আমাদের চিকিৎসা পদ্ধতির জন্য নিতে চান, তখন আমরা এই রোগীটাকে একটা প্রিপারেশন দিই। নরমালি মোস্ট অফ দ্য পেশেন্ট যারা ব্যথার ওষুধ খায়, তা আমরা আমাদের চিকিৎসার আগে ব্যথার ওষুধ, যেমন NSAID টাইপ যেসব ওষুধ বলি, সেগুলি আমরা বন্ধ করি 3 দিন আগে। এবং যদি রোগী চা, কফি বা স্মোকার বা অ্যালকোহলিক হয়, সেগুলি আমরা 2-3 দিন আগে বন্ধ করি। তারপরে আমরা রোগীকে মানে হাইড্রেশনটা বলি যে বেশি করে পানি খাবেন, এবং এর পরবর্তীতে আমরা রোগীর থেকে যে চিকিৎসার দিন আমরা রোগীর শরীর থেকে যদি পিআরপি করি, পিআরপির জন্য ব্লাড নেই, কিংবা স্টেম সেল করলে আমরা স্টেম সেল কালেক্ট করার জন্য তাকে একটা নির্দিষ্ট সময়ে আসতে বলি, এবং সেখানে আমরা তার শরীর থেকে ওটা কালেক্ট করার পরে আমরা তারপরে তাকে 2 বা 3টা সিটিং এ সেটা দিয়ে দিই। ধন্যবাদ স্যার। 2 বা 3টা সেটিং এ এই রিজেনারেটিভ মেডিসিন মানে স্টেম সেল থেরাপি বা পিআরপি যেটাই দেয়া হয়, এটা কি সবার ক্ষেত্রে 2-3 সেশনের মধ্যেই হয়ে যায়? এটা ডিপেন্ড করবে আপনি কোন ডিজিজের জন্য নিচ্ছেন। কোন ডিজিজ আমরা একটা শিডিউলেও দিই, কিন্তু অস্টিওআর্থ্রাইটিস এর যদি অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস হয়, সেক্ষেত্রে আমরা 3টা থেকে 4টা পর্যন্ত সিটিং একটা 1.5 মাস পর পর গ্যাপে দিই। আর যদি পিআরপি দেই, নরমালি আমরা প্রতি 2 সপ্তাহ পর পর 3টা ইনজেকশন জয়েন্টের মধ্যে দিয়ে থাকি। এই স্টেম সেল থেরাপি বা পিআরপি থেরাপি যেটাই নিচ্ছে রোগী, তারা এটা নেওয়ার পরে তাদের সুস্থ হওয়ার মানে রিকভারির সময়টা আসলে কতদিন পর্যন্ত যায়, বা সাথে সাথেই তারা ফলাফল পায় কিনা? আচ্ছা,
প্রথম হলো যে যারা অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন, যারা যেমন গ্রেড 1, 2, 3, আমরা এই তিনটা ক্যান্ডিডেটের যে অস্টিওআর্থ্রাইটিসের যে ক্লাসিফিকেশন আছে সেটা গ্রেড 3 বা স্টেজ 3 পর্যন্ত পেশেন্টের জন্য পিআরপি সবচেয়ে ভালো অপশন। সেক্ষেত্রে এটার সাকসেস রেট প্রায় 87%, এবং রোগীরা নর্মালি যে পিআরপি কাজ করতে 8 থেকে 12 সপ্তাহ পর্যন্ত সময় লাগে পুরোপুরি রিজেনারেশন এবং ইনফ্লামেশন এবং ব্যথা কমাতে। এর পরে আমরা প্রতি 1 থেকে 2 বছর পর পর রোগীদেরকে বলি যে একটা করে টপ আপ নেওয়ার জন্য। আর স্টেম সেলের পেশেন্টদেরকে আমরা নর্মালি অস্টিওআর্থ্রাইটিসে যারা সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস বা গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিস ভুগছেন, যাদের নি রিপ্লেসমেন্টের অবস্থায় চলে গিয়েছে বা যারা অপারেশন করবেন না, অপারেশন জন্য ফিট না, তাদের জন্য আমরা স্টেম সেল করে থাকি। স্টেম সেল নর্মালি আমরা গ্রেড 4-এ 1.5 মাস পর পর 4 বার দিয়ে থাকি। ধন্যবাদ স্যার। একটা প্রশ্ন বা স্বাভাবিকভাবেই চলে আসে যখন রোগী, যেহেতু এটা রক্তের মাধ্যমে পিআরপি থেরাপিটা নেওয়া হয়, রোগী রক্তের মাধ্যমে, তাদের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে এটা কোনো রিয়াকশন হয় কিনা। নর্মালি পিআরপিতে নিজের শরীরে থেকে রক্ত নেওয়া হয়, সুতরাং এখানে কোনো ক্ষতির কিছু নাই। বাট পিআরপি সেখানে নর্মালি গ্রোথ ফ্যাক্টর থাকে এবং কতগুলি মানে গ্রোথ ফ্যাক্টরের মধ্যে অনেক প্রোটিন থাকে। কারো কারো ক্ষেত্রে পিআরপি নিলে নর্মালি 2 to 3% লোকের হঠাৎ নেওয়ার 2-4-5 ঘন্টা পরে হাঁটুতে ব্যথা বা ফুলা হতে পারে। বাট এটা গুড সাইন যে এটা কাজ করে। বাট ব্যথা না হলেও কোনো অসুবিধা না, কিন্তু যদি কারো হাঁটুতে পিআরপি নেওয়ার পর ব্যথা হয়, সেটা রিজেনারেশনে আরো বেশি কাজ করে। এবং এটা হলো চিকিৎসারই একটা পার্ট, যে দেখা গেছে যে যারা পিআরপি নেয় তাদের হাঁটুতে ব্যথা প্রাথমিক 2-3 দিন ব্যথা থাকে, পরে এটা চলে যায়। স্টেম সেলের পেশেন্টেরও কারো কারো নেওয়ার 4-5 ঘন্টা পরে হাঁটুতে ব্যথা হতে পারে, ফুলে যেতে পারে এবং স্টিফনেস হতে পারে, এবং এইটা 2 থেকে 5 দিনের মধ্যে আবার চলে যায়। এবং এটা মানে ওষুধের যে আমরা যে স্টেম সেল ব্যবহার করতেছি এই কারণে হতে পারে। যেমন জয়েন্টের মধ্যে ইনফ্লামেশন একটু বাড়তে পারে, বা আমরা জয়েন্টের মধ্যে যখন স্টেম সেলটা দেই তখন এটা ক্যাপসুল ডিস্টেনশনের জন্য হতে পারে। তো সেইগুলি আসলে আমরা কোনো খারাপ কিছু চিন্তা করি না, এটা নর্মাল। আর নর্মালি পিআরপি স্টেম সেলে কোনো জয়েন্টে ইনফেকশন হওয়ার চান্স কম, কারণ এটা নিজে ইটসেলফ অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। সুতরাং যারা স্টেম সেল বা পিআরপি নেওয়ার পর হাঁটুতে ব্যথা ফিল করেন বা পেয়েছেন, তাদের চিন্তার কিছু কারণ নাই। এটা নর্মালি, এটা সাইন্টিফিক্যালি প্রুভেন যে এটা হলে হাঁটুর কোনো ক্ষতি না, বরঞ্চ হাঁটুর যে ক্ষয় এবং রিজেনারেশন সেটা আরো বেশি ভালোভাবে হবে। ধন্যবাদ স্যার। আধুনিক চিকিৎসা সম্পর্কে মানে আমাদের রিজেনারেটিভ মেডিসিনের আসলে বিস্তারিত আপনি একটি জ্ঞান দিয়ে দিয়েছেন, তারপরেও একটা ছোট্ট কি কি ঝুঁকি থাকতে পারে রোগীর, কি কি ঝুঁকিতে আসলে রোগী ভুগতে পারে বা কি কি সাইড এফেক্ট দেখা দেয়? আচ্ছা, নর্মালি স্টেম সেল পিআরপি নেওয়ার পরে রোগীদের বললাম যে 2 থেকে 3 দিন হয়তো একটু ব্যথা হতে পারে, কারো কারো একটু জয়েন্টটা ফুলা থাকতে পারে, কিংবা দেখা গেছে যে আইভি স্টেম সেল যদি নেয় তারপরে রোগীরা একটু হয়তো দেখা যাচ্ছে যে একটু টায়ার্ড ফিল করতে পারে। বাট অন্য কোনো তেমন কোনো মানে খারাপ কোনো কিছু হবে না যেটাতে রোগীর ক্ষতি হবে। বাট যেটা হলো যে এই ধরনের চিকিৎসার সময় রোগীকে আমরা যে যে অসুবিধাগুলি হয় এবং সেটা কিভাবে ম্যানেজ করতে হবে সেই ব্যাপারে আমরা আগে থেকেও বলে দিই, এবং চিকিৎসার পরবর্তীতে সে কিভাবে জীবনযাত্রা নিয়ন্ত্রণ করবে এবং অসুবিধা হলে কি কি ধরনের চিকিৎসার ওষুধ খাবে, কিংবা কি ধরনের, যেমন আমরা পিআরপি স্টেম সেলের পর ব্যথা হলে তাকে আমরা কোল্ড কম্প্রেশন দিতে বলি এবং 3 দিন পর থেকে হট কম্প্রেশন দিতে বলি। ধন্যবাদ স্যার। এবার আসি আরেকটি সামনের অ্যাডভান্স কিছু প্রশ্নে, সেটা হচ্ছে যে আপনি যেহেতু এই বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে এবং গবেষণার সাথে কাজ করছেন দীর্ঘ 1 দশকের উপরে রিজেনারেটিভ মেডিসিন নিয়ে,
আপনার ব্যক্তিগত অভিমত কি এই চিকিৎসার ভবিষ্যৎ পরিকল্পনা বা সম্ভাবনা আপনি কেমন দেখছেন আমাদের দেশে, বাংলাদেশে? ধন্যবাদ। আসলে আমি যে পিআরপি বা স্টেম সেল বা রিজেনারেটিভ মেডিসিন নিয়ে গত ১ দশক কাজ করেছি। তো আমরা নরমালি আমাদের যে টেক্সট বুকে যে ধরনের চিকিৎসা পদ্ধতি আছে গতানুগতিক, সেক্ষেত্রে দেখা গিয়েছে যে ব্যথার ওষুধ, স্টেরয়েড এগুলির অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং দেখা গেছে যে ওয়েট বেয়ারিং জয়েন্টে যেগুলি যেমন হিপ বা নি যেসব জায়গা বা অ্যাঙ্কেলে অস্টিওআর্থ্রাইটিস হলে আমরা যদি স্টেরয়েড নেই অনেকগুলি, তখন দেখা যায় সেখানে ক্ষয়ের টেন্ডেন্সি বাড়ে। আল্টিমেটলি এই রোগীটা একসময় অপারেশনে যেতে হয়, কিংবা ব্যথার ওষুধগুলি খাওয়ার পরে কিডনির প্রবলেম, অনেক রেনাল ফেলিউরের পেশেন্ট ডেভেলপ করে। অনেকে আছে যে ব্যথার ওষুধ সহ্য করতে পারেন না। সেক্ষেত্রে পিআরপি, স্টেম সেল একবারে মানে সবচেয়ে বেস্ট অপশন। এরপরে যে জিনিসটা আমার মনে হয়েছে যে আমি ডিজিজটাকে নরমালি আমাদের যে হাঁটুর যে কার্টিলেজ অস্টিওআর্থ্রাইটিসে সেটা 5% করে ইয়ারলি ক্ষয় হয়। আমরা যদি এটাকে পিআরপি দেই সেটা 1% আমি ধরে রাখতে পারবো। সেক্ষেত্রে রোগী অন্তত ৫ বছর তার নিয়ের কন্ডিশনটা এগিয়ে রাখতে পারবে স্বাভাবিক ক্ষয়ের থেকে। এছাড়া স্টেম সেল যেহেতু একটা নতুন কনসেপ্ট, এখন ওয়ার্ল্ড ওয়াইড এটার ব্যবহার শুরু হয়েছে। শুধু অস্টিওআর্থ্রাইটিস না, এখন অন্যান্য রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অন্যান্য যে বাতগুলি আছে অটোইমিউন কজ, সেক্ষেত্রেও স্টেম সেল একটা গুড অপশন। ফিউচারে এটা নিয়ে কাজ হচ্ছে এবং এটা ফিউচারে মেডিসিনে একটা বড় জায়গা তৈরি করে ফেলবে। এর বাইরে স্টেম সেল আসলে আমরা রিজেনারেশনে, যেমন আমাদের কোনো একটা জায়গাতে আমাদের অ্যাঞ্জিওজেনেসিস, ইনফ্লামেশন, ইমিউনোমডুলেশন, এই কাজগুলি স্টেম সেল দিয়ে করতে পারবো এবং ভবিষ্যতে কিছু কিছু অর্গান এবং বিভিন্ন ধরনের অঙ্গ আমরা রিজেনারেট করতে পারবো এই স্টেম সেলের মাধ্যমে। ধন্যবাদ স্যার। আপনি আসলে আমার পরবর্তী যে প্রশ্নে যেতে যাচ্ছিলাম, আপনি যদিও আলোচনা করে ফেলেছেন, তারপরও সংক্ষিপ্তভাবে যদি আরেকটু বলতেন যে এই রিজেনারেটিভ মেডিসিনের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা, এই বিষয়ে আপনি কিভাবে করে মূল্যায়ন করবেন? আসলে যেহেতু এটা একটা নতুন চিকিৎসা পদ্ধতি, আমাদের ডক্টররা অনেকেই এখনো অভ্যস্ত না, বই কাগজে ওভাবে আসে নাই, বাট অনেক সাবজেক্টের এই রিজেনারেটিভ মেডিসিন তথা স্টেম সেল পিআরপি ব্যাপারটা আসছে। তা আমি মনে করি যারা হাঁটুর বা অন্য কোনো জয়েন্টে বা টেন্ডনে কোনো ধরনের প্রদাহজনিত বা ক্ষয়জনিত বা আঘাতজনিত কোনো সমস্যায় ভুগছেন, যাদেরকে এই জিনিসগুলি নর্মালি দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে সাফার করতেছেন, তারা যদি এই পিআরপি বা স্টেম সেল চিকিৎসা নেন তাহলে ওনারা ভালো থাকবেন, ব্যথার ওষুধ থেকে, স্টেরয়েড থেকে বেরিয়ে আসতে পারবেন এবং অপারেশন অ্যাভয়েড করতে পারবেন এবং জীবনযাত্রার অনেক স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে অপারেশনও আমরা ডিলে করার জন্য স্টেম সেল ব্যবহার করি। কিছু কিছু বয়সের বয়স আছে যে বয়স আমরা আসলে কোনো ধরনের রিপ্লেস করতে চাই না, হাঁটু বদলাতে চাই না বা কোনো জোড়া বা অস্থিসন্ধি প্রতিস্থাপন করতে চাই না, সেটার একটা লনজিভিটি আছে, সেটা ডিলে করার জন্য আমরা স্টেম সেল ব্যবহার করি। এছাড়া কিছু কিছু ডিজিজ আছে যেগুলি আসলে আমাদের যে ট্রেডিশনাল ট্রিটমেন্ট ওগুলিতে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছিল না। সেক্ষেত্রে স্টেম সেল এবং পিআরপি আমাদের একটা নতুন আশার জায়গা তৈরি করেছে। এটা একটা ফিউচার, আমাদের বিরাট একটা হোপের জায়গা এবং এটা নিয়ে অনেক কাজ চলতেছে। ভবিষ্যতে দেখা যাবে যে এই রিজেনারেটিভ মেডিসিন প্রায় নন কিউরেবল অনেক ডিজিজের ক্ষেত্রে চিকিৎসা ফার্স্ট প্রায়োরিটি চিকিৎসা পথ তৈরি করবে। আমার ধারণা যে আগামী ১ দশক পরে প্রায় চিকিৎসা বিজ্ঞানের যেই অগ্রগতি হচ্ছে তাতে প্রায় ২০% ডিজিজে আমরা স্টেম সেলের ব্যবহার দেখতে পাবো। ধন্যবাদ স্যার। আধুনিক চিকিৎসা মানে রিজেনারেটিভ মেডিসিন মানে স্টেম সেল বা পিআরপি থেরাপি সম্পর্কে আপনি যেভাবে করে সুন্দর বাংলায় একটা ধারণা দিয়েছেন, আশা করি দর্শকদের মধ্যে আর কোনো এটা নিয়ে প্রশ্ন থাকার কথা নয়। আর্থ্রাইটিসে যারা ভুগছেন তাদের জন্য আজকের অনুষ্ঠানটি খুবই ফলপ্রসূ হয়ে উঠবে হয়তোবা। আর্থ্রাইটিসে ভুগছে এমন রোগীদের জন্য স্যার আপনার বার্তা বা পরামর্শ কি হবে? এই বিশ্ব আর্থ্রাইটিস দিবস উপলক্ষে আপনি যদি একটা বার্তা দিতেন।
আচ্ছা, যারা আর্থ্রাইটিসে ভুগছেন তাদের জন্য আমার বার্তা হলো যে আসলে যারা অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন তাদের জন্য ফিউচার অনেক ব্রাইট, কারণ এখন নতুন নতুন যে স্টেম সেল, পিআরপি, তারপরে হলো গিয়ে হাইড্রোজেল, বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর, আমরা ইন্টারলিউকিন, অনেকগুলি নতুন মলিকুল এখন আস্তে আস্তে কাজ বাজারে আসতেছে। এগুলি অস্টিওআর্থ্রাইটিসের রোগীদের জন্য একটা বড় আশার জায়গা তৈরি করেছে। এছাড়া অটোইমিউন ডিজিজ, যারা যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলোসিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিসে যারা ভুগছেন, ফিউচারে তাদের জন্য আসার জায়গা হলো এখন নতুন নতুন ডিএমআরডি, যেমন জ্যাক ইনহিবিটর, এটা নতুন নতুন ভার্সন তৈরি হচ্ছে। এবং যারা ট্রেডিশনাল ট্রিটমেন্টে আশারও ফল পাচ্ছেন না, তাদের জন্য স্টেম সেল একটা গুড অপশন অটোইমিউন ডিজিজের জন্য। এবং ফিউচারে যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন তাদের জন্য, যারা অনেক চিকিৎসা করেছেন সব ধরনের বা অটোইমিউন ডিজিজের যেসব চিকিৎসা, তারপর বায়োলজিক্স নিয়েছেন, তাদের জন্য যখন আর কোনো চিকিৎসা কাজ করতেছে না, তখন আমাদের আশার একটা জায়গা তৈরি হয়েছে। কিছুদিন থেকেই নতুন ধরনের একবার ভেগাস নার্ভ স্টিমুলেটর করার জন্য এক ধরনের চিকিৎসা, এক ডিভাইস বাজারে চলে আসবে। আমেরিকাতে এটা শুরু হয়েছে। সেই ভেগাস স্টিমুলেটর, নার্ভ স্টিমুলেটর অটোইমিউন ডিজিজ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীদের জীবনযাত্রার একটা নতুন আশার জায়গা তৈরি করবে। তো আমার কাছে যেই বক্তব্য, আমাদের যারা বিভিন্ন ধরনের বাতের রোগে ভুগছেন, তারা আপনারা আপনাদের এই অসুখ থেকে কোয়ালিটি লাইফ লিড করার জন্য নিয়মিত ব্যায়াম করবেন, যেমন আপনার হাঁটা চলা করা, সাইক্লিং করা, সুইমিং করা। এবং নতুন একটা চিকিৎসা, একটা ব্যায়াম আসছে যেটা তাই চাই, এটা একটা জাপানিজ ব্যায়াম, এটাও বাতের রোগীদের জন্য খুবই ফলপ্রসূ। এছাড়া আপনারা আপনাদের খাদ্য অভ্যাস পরিবর্তন করবেন। আপনারা আপনাদের কিছু খাবার আছে যেগুলি অ্যাভয়েড করবেন, যেগুলিতে আপনার ক্ষয় বা বাতের প্রদাহ বাড়ায়, এবং কিছু খাবার আছে যেগুলি প্রদাহ কমায় এবং ক্ষয় রোধ করে, সেই ধরনের খাবারগুলিতে অভ্যস্ত হবেন। আপনারা চিনি জাতীয় প্রসেস ফুড, ফাস্ট ফুড, এইগুলি অ্যাভয়েড করবেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনি আপনার প্রতিটা জোড়াকে সুস্থ রাখার জন্য ওয়েট বেয়ারিং জয়েন্ট গুলিতে যখন কোনো বাত বা অস্টিওআর্থ্রাইটিস বা অন্য কোনো বাত হয়, সেগুলিতে ওজনের কারণে অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়, অনেক লোড নিতে হয়। আপনারা আপনাদের ওজন নিয়ন্ত্রণ করবেন, একটা নির্দিষ্ট আইডিয়াল ওজন মেনটেন করবেন, তাহলেই দেখা যাবে যে আপনি আপনার বাকি জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে পারবেন। আর্থ্রাইটিস নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ধন্যবাদ স্যার। সুধী দর্শক, আমরা প্রতি শনিবার শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড আয়োজিত সুস্থতার পথে অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে হাজির হই, আপনাদের সামনে থাকি, পাশে থাকি, আপনাদের সুস্থতা নিশ্চিত করার জন্য। এই পর্যায়ে অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি আমরা। এখন সর্বশেষে ডক্টর একে মহিউদ্দিনের আমার শেষ প্রশ্ন নিয়ে আমি এখনই বিদায় নিচ্ছি। স্যার, যদি সাধারণ মানুষের জন্য, এখন তো আমরা অস্টিওআর্থ্রাইটিসে যারা ভুগছে তাদের সম্পর্কে জানলাম, তাদের রোগের লক্ষণ, প্রতিকার সম্পর্কে জানলাম, আধুনিক চিকিৎসার সুফল কুফল এবং ভবিষ্যৎ সবকিছু নিয়ে জানলাম। এখন সাধারণ মানুষের সম্পর্কে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনার টেক হোম মেসেজ বা আপনার আহ্বান কি থাকবে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার আহ্বান থাকবে যে যারা বাতের সমস্যায় ভুগছেন, আপনারা আপনাদের যে বাত, সেটা সঠিক কি ধরনের বাত সেই সম্বন্ধে নির্ণয় করার জন্য আপনারা স্পেশালিস্ট ডক্টরের সাথে যোগাযোগ করবেন। এবং যে ডাক্তার যে ওষুধগুলি দেয় সেগুলি ব্যথার ওষুধ হলে দীর্ঘদিন ব্যবহার করবেন না, কিন্তু কিছু বাতের অসুখ আছে যে ওষুধগুলি আপনাকে দীর্ঘদিন খেতে হবে, এবং এগুলির পরিবর্তন মাত্রা এবং ওষুধগুলি চেঞ্জ করতে হয়, সেদিকে খেয়াল রাখবেন। এবং আপনারা যে আপনাদের যে ব্যথার ওষুধগুলি যতটুকু সম্ভব ডক্টরের লেখার যে কতদিনের জন্য বলবে ওই কতদিন খাবেন, এর বেশি খাবেন না। তাহলে আপনারা আপনাদের এই রোগ নিয়ে সুস্থ জীবন চালাতে পারবেন, এবং এই ব্যথার ওষুধ খেয়ে অন্য কোনো রোগ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। শিওরসেল মেডিকেল 10 বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও পিআরপি। হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান।
হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস, কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরি, কনুয়ের ব্যথা যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো, গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও পিআরপি। 10 বছরে সফলভাবে 25,000-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল, অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসেল মেডিকেল, প্লট 2, রোড 21, গুলশান 1, ঢাকা।